নমস্কার শ্রোতা বন্ধুরা, গপ্পকুনুর থেকে আমরা চলে এলাম আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের গল্প রাজা মুখার্জির কলমে ওয়ার্ড বয়। আজকের গল্প পাঠে বিশ্ব, গল্পের প্রধান চরিত্রে তপনদা অর্থাৎ শুভদীপ, অন্যান্য চরিত্রে পলাশ, জয়দীপ, শুভজিৎ, গুনগুন ও মনীষা। আর আজকের গল্পের সূত্রধার আমি হ্যাপি। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প। বোলপুর স্টেশনের পাশে একটা চায়ের দোকানে তপনদাকে দেখতে পেয়ে এগিয়ে গেলাম। সময় তখন বিকেল 5টা। আমি সবেমাত্র কাজে জয়েন করেছি, এই 2 মাস হলো, আর পোস্টিং বোলপুরে। তপনদার সাথে আমার আলাপ বর্ধমান মেডিকেল কলেজ থেকেই। ওনার বাড়ি বোলপুর সেটা জানতাম, তার উপর আমাকেও বোলপুরেই পোস্টিং দেওয়া হলো বায়োমেডিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে। তপনদাকে ডেকে বললাম, আরে কি গো তপনদা, কি খবর? আরে রজতজি, বস বস। এই তো ভালো আছি। আর বলিস না, কাল আবার সিউড়ি যেতে হবে। সিউড়ি যাওয়ার নাম শুনলেই গায়ে কাটা দেয় এখনো। কি ভয়ানক অভিজ্ঞতা! আমি সেই স্মৃতি যতই মুছতে চাই না কেন, মুছতে আর পারি না। কেন, কি হয়েছে তপনদা? হেলথ ডিপার্টমেন্টের কাজ করি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। তাই আমার কাছে সমগ্র বীরভূম জেলার সরকারি হাসপাতালের মেশিন সারানোর আর সার্ভিসের দায়িত্ব থাকে। এমনই একদিন মর্চুয়ারি ক্যাবিনেট খারাপ হওয়ার জন্য ফোন আসে এবং জরুরি পরিস্থিতিতে সেটা সারানোর জন্য আবেদন ছিল হাসপাতালের ডেপুটি সুপারের পক্ষ থেকে। ভবেশদার বাইক খারাপ হওয়ার জন্য আমাদের বাসে করে যেতে হয়েছিল। আমি আর ভবেশদা সকাল 10টার সময় জামবনি বাস স্ট্যান্ড থেকে বাসে করে উপস্থিত হলাম সিউড়ি। ওখানে আরও নানা মেশিন খারাপ ছিল, সেগুলো ঠিক করতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। সবকটা ওই দিনই ঠিক হলো না, কিছু বাকি থাকলো। কাজ করতে করতে একদম ঘড়ি দেখা হয়নি, বুঝলি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন দুপুর 3টে বাজে। এই দেখো কটা বাজে, খাবে না? ও হ্যাঁ, তাই তো, চলো খেয়ে আসি। এই বলে আমি আর ভবেশদা হাসপাতাল ক্যান্টিনের দিকে গেলাম। গিয়ে ক্যান্টিনের দিদিকে জিজ্ঞাসা করলাম, কি গো, কিছু পাওয়া যাবে এখন? হাসপাতালে ক্যান্টিনের দিদি বললেন, দেখছি কি আছে এখন, আপনারা ভিতরে বসুন। কিছুক্ষণ পর ক্যান্টিনের দিদি এসে বললেন, মাছ যা ছিল সব শেষ, শুধু ডিমের অমলেট হতে পারে। তাহলে ডিমের অমলেট দাও দুটো। হাসপাতালের ক্যান্টিনে ভাত, ডাল, একটা আলু সয়াবিনের তরকারি আর অমলেট খেলাম। তারপর আমরা একটু বাইরে সিগারেট খেয়ে আবার ঢুকে পড়লাম কাজে। সারাদিন আরও মেশিন সারানোর কাজ করতে করতে দেখি সন্ধ্যে 7টা বেজে গেছে। আমি তখন ভবেশদাকে বললাম, দাদা, সময় তো পার হয়ে গেল। কি আর করবো বলো, ডেপুটি সুপারের চাপ আছে। আমিও আর কথা বাড়ালাম না। এমনিতেই রাত হয়ে গেছে, তাই ওই দিন সিউড়িতেই থেকে গেলাম। হাসপাতালের মধ্যেই সুপারের তত্ত্বাবধানে থাকার ব্যবস্থাও হয়ে গেল। রাত তখন 11টা। অনেক চেষ্টা করে ফ্রিজের তাপমাত্রা 1 থেকে 5 ডিগ্রি অবধি রাখা হলো, যেটা মৃতদেহ রাখার জন্য মর্চুয়ারি ক্যাবিনেটের জন্য ঠিক তাপমাত্রা। এরপর হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। মেশিন ঠিক করে ওয়ার্ড বয়কে ডাকার জন্য আমি ফোন করলাম, কিন্তু ফোন পাওয়া গেল না, কোনো রিংই হলো না। খুব চিন্তাতে পড়ে গেলাম। কি হলো তপন? আরে ফোন লাগছে না গো। কেন? দাঁড়াও, আমি একবার চেষ্টা করে দেখি। কিছুক্ষণ চেষ্টা করার পর অগত্যা আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওয়ার্ড বয় হাজির হলো। কি গো, কোথায় ছিলে? এই তো একটু ব্লাড ব্যাংকে গিয়েছিলাম। তোমার ফোনটা কি হয়েছে? ফোনটায় কদিন একদম নেটওয়ার্ক থাকছে না। মানে তাহলে? প্রশ্নটা শেষ হতে না হতেই মর্চুয়ারি রুমে অ্যালার্ম দিতে শুরু করলো। সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ঢুকলাম। দেখলাম ওই মর্চুয়ারি ফ্রিজটাই আবার খারাপ হয়েছে। অ্যালার্ম বাজছে, তাপমাত্রা বাড়তে শুরু করেছে, 5 থেকে 6, 7 হচ্ছে। আবার পুরো মর্চুয়ারি ক্যাবিনেট চেক করতে হলো।
চেক করতে করতে দেখতে পাওয়া গেল মর্চুয়ারি ক্যাবিনেটের 6 নম্বর ড্রয়ারটা সামান্য খোলা। বেশ অবাক হয়ে গেলাম। কি গো, এই ড্রয়ারটা খোলা ছিল দেখোনি? কই না তো, কোনো ড্রয়ার খোলা ছিল না। আমি তো একটু আগেই সব চেক করেছি, সব তো ঠিকই ছিল। দাঁড়াও দেখি। এই বলে ড্রয়ারটা খুলতে যাবে ড্রয়ারের লকটা দেখার জন্য, সেই মুহূর্তে যা দেখলাম তাতে আমাদের হাড় হিম হয়ে গেল। এই স্মৃতি আমার জীবন থেকে যেন মুছে যায়। দেখলাম একটা মৃতদেহ পড়ে আছে সেই ড্রয়ারের মধ্যে, আর সেটা ওই ওয়ার্ড বয়ের মৃতদেহ। গলার কাছটা অনেকটা কাটা, মনে হয় সদ্য সেলাই করা, আর সারা শরীরে অজস্র ক্ষতচিহ্ন। আমরা ভয়ে ভয়ে ওয়ার্ড বয়ের দিকে তাকালাম। যা দেখছি জানি না সেটা দুঃস্বপ্ন নাকি বাস্তব, নাকি আজ আমরা স্বপ্নের মধ্যে আছি। তারপর আমার আর কিছু মনে নেই। পরে যখন জ্ঞান ফিরল তখন রাত্রি 2টো। নিজেকে আবিষ্কার করলাম ট্রমা ওয়ার্ডে। জিজ্ঞেস করলাম, আমি এখানে কি করে এলাম? নার্স বলল, আপনাদের কাল মর্চিয়ারি রুম থেকে পাওয়া গেছে। কাল কোনো জ্ঞান ছিল না আপনাদের। আপনাকে আর আপনার বন্ধুকে স্ট্রেচার করে ইমার্জেন্সি ওয়ার্ডে আনা হয়। মর্গে দেখা যায় আপনারা অদৃশ্য কারোর সাথে কথা বলছিলেন। নেপালদার সন্দেহ হতেই আপনাদের কাছে যেতে না যেতেই আপনারা ততক্ষণে অজ্ঞান হয়ে গেছেন। নেপালদাই আপনাদেরকে ইমার্জেন্সি ওয়ার্ডে আনানোর ব্যবস্থা করেন। জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানো হলেও আপনারা ট্রমাতে চলে গেছিলেন। তারপর আপনাদের ট্রমা ইউনিটে আনা হয়। এখন কেমন লাগছে? খুব যন্ত্রণা হচ্ছে কালকের ঘটনা মনে করতেই। কী ঘটনা? কাল যখন ওয়ার্ড বয়কে ডাকলাম তখন তো রাত 12টা। অ্যালার্মটা তো তখনই বাজলো। কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। উফ, কি যন্ত্রণা! কি যন্ত্রণা মাথার মধ্যে। আমি আর থাকতে পারছি না। ওয়ার্ড বয়ের কথাগুলো কানে আসছে খালি। ওই তো ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে ওখানে, আমার দিকে তাকিয়ে হাসছে। আপনার মনে হয় হ্যালুসিনেশন খুব বেশি মাত্রায় হচ্ছে। ভালো লাগছে না কিছু। একটু খেয়ে নিন, ওষুধ দিতে হবে। আমি কি খাবো না কিছু? তারপর কোনো মতে খেয়ে ওষুধ খেলাম। সারাদিন কোনো রকমে কেটে যাওয়ার পর রাত 10টা নাগাদ একটু সুস্থ বোধ করি। তারপর খবরের কাগজটা হাতে নিয়ে বিভিন্ন খবর পড়তে পড়তে নজরে পড়ল এই খবরটা। পাঁচড়া গ্রাম থেকে নাকরাকোন্দার দিকে বাইকে করে এক যুবক ফিরছিল। তখন নির্জন জায়গাতে কতগুলি দুষ্কৃতী মিলে বাইক থেকে নামিয়ে যুবককে খুন করে। পরিচয় থেকে জানা যায় মৃত যুবকটির নাম সঞ্জয়, সিউড়ি সদর হাসপাতালের মর্গে কাজ করে। দুষ্কৃতীদের মধ্যে একজন ধরা পড়েছে, নাম প্রকাশ। জেরা করে জানা গেছে মার্কো নামে এক গ্যাং রয়েছে যারা মাদকের ব্যবসা করে। সঞ্জয় কোনোভাবে দেখে ফেলেছিল, আর সেটা দুষ্কৃতীরা জানতে পারে, তাই সঞ্জয়কে খুন করা হয়। সেই গ্যাংয়ের বাকি দুষ্কৃতীরা এখনো ধরা পড়েনি, তদন্ত চলছে। এইটুকু খবর পড়ার পর থেকেই তীব্র মাথা যন্ত্রণা শুরু হতে থাকে, আর কানের সামনে শুনতে পাই, কি গো তপনদা, ভালো আছো তো?